স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। শাওন যেতে গিয়েও লাভ হলো না। ঠিকই তাকে দিয়ে এই ডেয়ারটা সম্পূর্ণ করালো রৈতি। তারপর টার্ন এলো মেহমেদের। ও সবাইকে অ্যাড শিরানের একটি চমৎকার ইংলিশ গান গেয়ে শোনালো। যখন ঘুরে ঘুরে রৈতির টার্ন এলো, তখন শাওন খিক খিক করে হেসে বলল, আঙ্কেল আন্টির বাচ্চা, এবার বলো মাম্মা, ট্রুথ অর ডেয়ার, কোনটা নিবা তুমি? রৈতি বুঝতে পারলো তার ফাঁসার সময় হয়ে গেছে, তাই মুখটা চুপসে রেখে প্রথমে ভাবলো দ্রুত নেবে। পরক্ষণেই মনে হলো শাওন কি না কি প্রশ্ন করে বসে, পরে সবার সামনে মান সম্মান খোয়াতে হবে, তাই অনেক ভেবে রৈতিও ডেয়ার নিল। শাওন বিশাল একটা হামি তুলে বলল, এক্ষুনি ফোন দিয়ে তোর বিদেশি ভেড়ার সাথে ব্রেকআপ করবি এবং আগামী 24 ঘন্টার জন্য এই ব্রেকআপ চলমান থাকবে, কোনো প্যাচাপ হবে না, কর কুইক। রৈতি অসহায় চোখে ইফতির দিকে তাকালো। ইফতি ঠোঁট চেপে হাসলো, পরপর তাড়া দিয়ে বলল, হারি আপ। উপায় অন্তর না পেয়ে রৈতি বিরস মুখে সত্যি ব্রেকআপ করার জন্য ওর বিএফকে বিনা দোষে মুখে ঝামা ঘষে দিয়ে বিকট শব্দে ব্রেকআপ বলে ফোন রাখলো। ফুসফুস শব্দ করে শাওনের দিকে তাকাতেই ক্যাবলা কান্ত মার্কা হাসিটা হাসলো শাওন। রৈতি উঠে গিয়ে শাওনের পিঠে ধুমধাম কিছু কিল ঘুষি মেরে ওর চুল টেনে ধরলো। কটমট করে বলল, কুত্তা, আমার নিরীহ বফটাকে তুই শান্তিতে থাকতেই দিলি না তো। ঠিক আছে, আমিও তোরে অভিশাপ দিলাম, শালা জীবনও বইয়ের মুখ দেখবি না। ঈশা রৈতিকে টেনে নিয়ে জায়গায় বসালো। শাওন চুল ঠিক করতে করতে ভেঙচি কেটে বলল, শকুনের দোয়ায় গরু মরে না। যাক, এতদিনে তাহলে বুঝতে পারলি যে তুই ইংরেজিতে একটা কাউ আর বাংলাতে একটা গরু। রৈতির বাচ্চা, মুখ সামলে কথা বল। ইফতি দুজনকে থামিয়ে পুনরায় খেলার আসর বসাতে বলল। এবার ঘুরে ঘুরে বোতলের মুখটা উপর দিকে থামতেই চোখ বড় বড় করে তাকালো অপরূপা। সবাই হাসি মুখে ওর দিকেই তাকিয়ে আছে। ইফতিও ব্যতিক্রম না। ঢোক গিলল অপরূপা। ঈশা বলল, কি নিবা, তুত না ডেয়ার? সবার প্রতি নিপতিত হওয়া ভয়ানক ডেয়ার দেখে আগে থেকেই ভরকে আছে অপরূপা। তাই সে কোনো রকম ভাবনা চিন্তা না করে চট করে বলে বসলো, ট্রুথ। অপুকে প্রশ্ন করলো মেহমেদ। যেন তেন প্রশ্ন নয়, একদম ঘটে বিস্ফোরক ঘটানোর মতো একটা প্রশ্ন ছিল অপরূপার কাছে। মেহমেদ হাসি মুখে জিজ্ঞেস করলো, ইফতিকে ভালোবাসো? মেহমেদের প্রশ্নে অপরূপার ভেতরকার অবস্থা কেমন হলো জানা নেই, তবে ইফতি অস্থির হয়ে গিয়েছিল। বুকের বাঁ পাশে লুকায়িত মাংসপিণ্ডটা তার রীতিমতো মির্জাফরগিরি শুরু করে তীব্রভাবে ধুকপুক ধুকপুক শব্দ শুরু করে দিয়েছিল। চকিতে অপরূপার দিকে তাকাতেই দেখতে পেল সে পূর্ব হতেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। ঈশা ওদেরকে এরকম ভাবে তাকিয়ে থাকতে দেখে হালকা কেশে উঠে ইফতিকে বলল, শুভ দৃষ্টি পরে কর মিয়া, আগে তোর বউকে বল দুধ সম্পূর্ণ করতে। ইফতির থেকে চোখ সরিয়ে অপরূপা ছোট্ট করে স্বগক্তি করে বলল, শব্দস্বর এতটাই ক্ষীণ ছিল যে ওর পাশে বসে থাকা ইফতি ব্যতীত উত্তরটা আর কেউ শুনতেই পেল না। ইফতি বিস্মিত চোখে অপরূপার দিকে তাকিয়ে থাকার মাঝেই ঈশা আবার বলল, কিফু, তোর বউ কি কিছু বলছে, শুনছিস কিছু? ইফতি দুষ্টু হেসে মাথা নাড়িয়ে না করে জানালো সে কিছু শোনেনি। তার প্রসন্ন স্থির দৃষ্টি তখনও নত বদনে বসে থাকা অপুর দিকে। অপরূপা নিজেও এবার ইফতির চোখে চোখ রেখে ধীর কণ্ঠে বলল, ভালোবাসি। ইফতির ইচ্ছা করছিল চিৎকার করে বলতে, কি বললে? শুনতে পাইনি, আবার বলো প্লিজ। যতক্ষণ না শুনে আমার তৃপ্তি মিটে ঠিক ততক্ষণ বলতেই থাকো, থেমো না। কিন্তু তার বলা হলো না। শুনতে পেল মেহমেদ আর শাওন উচ্চস্বরে শীষ বাজাচ্ছে। রৈতি ও ঈশা থামস আপ দেখালো অপরূপাকে। আবছা আলোয় আলোকিত রুমে স্থির বসে সামান্তা। রজনীগন্ধা, গোলাপ আর বেলি ফুলের সুমিষ্ট ঘ্রাণে চারিদিকে ম করছে। এক নাম না জানা অস্থির অনুভূতিতে সে কেঁপে উঠছে বারংবার। কিন্তু অদ্ভুত হলেও সত্য, সামান্তার মুখবয়বে কিঞ্চিত লজ্জার ছিটা ফোটাও নেই।
বরং ঘুমে জড়িয়ে আসা গোল গোল চোখ নিয়ে সে নির্নিমেষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রুমের এ প্রান্ত হতে ও প্রান্ত, যেন একদিনেই অ্যানালাইসিস করার চেষ্টা করছে এই মাঝারি সাইজের কক্ষটাকে, আর অপেক্ষা করছে কখন তাকরিম ওয়াশরুম থেকে বের হবে। অবশ্য তার অপেক্ষায় সময়কাল খুব একটা দীর্ঘ হলো না। অনতিবিলম্বেই খট করে দরজা খোলার শব্দ হলো। মাথা কাত করে সেদিকে তাকাতেই দেখতে পেল তাকরিম তোয়ালে দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। আর চোখে ওর দিকে এক পলক তাকিয়ে কাবার্ড থেকে একটা টি শার্ট পরে নিয়ে সোজা সামান্তার মুখোমুখি দাঁড়ালো তাকরিম। সামান্তার ড্যাব ড্যাব দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে কিছুক্ষণ ইতস্তত করে গলা খাকারি দিয়ে বলল, ফ্রেশ হবে না? এত ভারী শাড়ি পরে কীভাবে বসে আছো এতক্ষণ? ওয়াশরুমে ঢুকিয়ে চোখে মুখে পানি দিয়ে আসো, বেটার লাগবে অনেক। সামান্তা তার পরিহিত সুতির শাড়িটা ভালো করে গুটিয়ে নিয়ে একটু জড়সড় হয়ে বসলো। তাকরিমের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, আমি আপনার আগেই ফ্রেশ হয়ে নিয়েছি। পরক্ষণে তার মায়ের শিখিয়ে দেওয়া কথাটা মনে হতেই জিভ কামড়ালো সামু। তড়ি ঘড়ি করে নিচে নেমে তাকরিমের সামনে দাঁড়ালো। হুট করে সামান্তার এত তাড়াহুড়া দেখে হক চকিয়ে গেল তাকরিম। সে কিছু বলার পূর্বেই তাকে আরেক ধাপ অবাক করে দিয়ে সামান্তা ওর পা ছুঁয়ে সালাম করলো। সালাম শেষে উঠে দাঁড়াতেই যেন টনক নড়ল তাকরিমের। ও ভ্রু কুঞ্চন করে বলল, পা ছুঁয়ে সালাম করলে কেন? এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন তাকরিমের সামনে সামুর বেশ অস্বস্তি অনুভূত হলো। কেন তা জানা নেই, সাজানো কথাগুলোও যেন তার গলার ভিতর জটলা পাকিয়ে আসছে। ও আটকে আসা কণ্ঠে স্বগক্তি করে বলল, আম্মু বলেছিল যে বাসর ঘরে ঢোকার পরপরই আপনাকে সালাম করতে, এটা নিয়ম। কিন্তু আমার মনে ছিল না প্রথমে, তাই এখন করে দিলাম। পা ছুঁয়ে সালাম করা ইসলামে হারাম সামান্তা। ইসলামে সালাম দেওয়ার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে মুখে সালাম দেওয়া। এখানে পা ধরে অজু করা বা অন্য কোনো উপায় সালাম দেওয়া কোনো বিধান নেই। পা ধরে সালাম দেওয়া ইসলামী পদ্ধতি নয়। ইসলামে এ ধরনের সালাম আমাদের শিক্ষা দেয়নি। এটা স্বামী, শ্বশুর শাশুড়ি কিংবা বাবা মায়ের কারোর জন্যই জায়েজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মুখে সালাম দেওয়ার নিয়ম আমাদের জায়েজ করেছেন, কিন্তু আমাদের সমাজে কতিপয় মূর্খ ব্যক্তিবর্গ এই পা ছুঁয়ে সালাম করাকে সভ্য এবং ভদ্রতার চোখে দেখে। বিধায় এটা আমাদের জীবনে একটা অনাবদ্ধ কালচার হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ঈদ এলেই আমাদের মুসলিম সমাজে পা ছুঁয়ে সালাম করে সালামি নেওয়ার ধুম পড়ে যায় যেন। আমি বা আমার পরিবার কোনো কালেই এটা সাপোর্ট করি না সামান্তা, কেননা এই বিধান সম্পূর্ণ শরীয়ত পরিপন্থী। কিন্তু কতিপয় বাঙালি লোকজন ইসলামের শান্তিপূর্ণ বিধানকে অজ্ঞ মুসলমানরা এই কদমবুসির আপডেট নাম দিয়েছে পা ধরে সালাম করা, যা একটা গুনার কাজ। বুঝেছ? সালাম সম্পর্কে এই সুন্দর কথাগুলো বলে সামুর দিকে তাকালো তাকরিম। বেচারি হাঁ করে তাকিয়ে আছে তাকরিমের দিকে। তাকরিম এত কিছু জানে কিভাবে, তাই ভেবে পাচ্ছে না সে। ওর অবাক মুখশ্রীকে তোয়াক্কা না করে তাকরিম নিঃসংকোচে সামান্তার হাত ধরে বিছানায় বসিয়ে দিল তাকে। অতঃপর মুচকি হেসে পুনরায় বলল, তুমি চাইলে আমার উদ্দেশ্যে মুখে সালামের বাক্যদয় বলতে পারো, এতে তোমার 90 আর আমার 10 নেকি হবে। আলহামদুলিল্লাহ। সামান্তা এক প্রকার মন্ত্রমুগ্ধের মতো বলল, আসসালামু আলাইকুম। অতঃপর তাকরিম সহাস্যে সালামের জবাব দিয়ে উঠে গেল ওর সামনে থেকে। আলমিরা খুলে হাতে একটা ছোট্ট বক্স সমেত ফিরে এসে পুনরায় নিজের জায়গাটা বুঝে নিল। আবছা আলোয় কিছুক্ষণ মুগ্ধ চোখে তাকিয়ে দেখল সামান্তার শ্যামরাঙা সুশ্রী মুখ। এই মেয়েটি তার বউ, ওর সহধর্মিনী, ওর সারা জীবন পথ চলার সঙ্গী। ভাবতেই মন চনমনে উঠল বুকের ভিতরটা। প্রশান্তি আর প্রাপ্তির শ্বাসটা বুক চিটে বের হতেই তাকে বিগলিত হেসে ভনিতাহীন বলল, আমি স্টেট কাট কিছু কথা বলি সামু, মন দিয়ে শোনো। আমাদের বিয়েটা তাড়াহুড়ো করে হলেও দুই পক্ষ এবং আমাদের দুজনের মতামতের ভিত্তিতেই হয়েছে। কোনো রকম জোর জবরদস্তি নেই এই সম্পর্কে। তাই আমি চাইবো তুমি নিজের ভেতর কোনোরূপ জড়তা না রেখে আমার সাথে একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো। এক্ষেত্রে আমি তোমাকে পর্যাপ্ত সময় প্লাস সর্বোপরি সহায়তা করব।
কথাগুলো খুব স্বাভাবিক হলেও এগুলো বলতে কেন জানি তাকরিমকে খুব বেগ পোহাতে হলো। মনে হলো একটু জলের অভাবে বুঝি কাষ্ঠ হয়ে এলো গলবিল। তাই পুনরায় তাকরিম শুষ্ক গলায় বলল। আমি কি বোঝাতে চাইছি তা বুঝতে পেরেছো তো? সামান্তা উপর নিচ মাথা ঝাঁকালো, অস্ফুট আওয়াজে বলল। হুম হুম। অথচ তার চোখ তখনও বিচরণ করছে তাকরিমের হাস্যোজ্জ্বল মুখে। রুমে প্রজ্বলিত ড্রিম লাইটের মৃদু আলোতে পুরোপুরি স্পষ্ট না তাকির মুখ, তবুও এক ধ্যানে তাকালে আবছা আবছা বোঝা যাচ্ছে ওর ঠোঁটের কোণে লেগে থাকা স্নিগ্ধ দামি কিছু চিরতরে নিজের করে পাওয়ার প্রাপ্তিময় তৃপ্তিময় হাসিটুকু। নিজের হাতের পৃষ্ঠে একজোড়া উষ্ণ ঠোঁটের শীতল স্পর্শ পেতেই যেন ভাবনাচ্যুত হলো সামান্তা। কেঁপে উঠে তাকরিমের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে দেখতে পেল সেই ঠোঁটে মুচকি হাসি রেখে ওর হাতের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। সেই দৃষ্টি অনুসরণ করে নিজের অনামিকা আঙুলে খুব সুন্দর একটা জল জল পাথরের আংটি আবিষ্কার করলো সামান্তা। বুঝতে সময় লাগলো না যে এটি একটি হীরা খচিত আংটি। ধ্যান ভাঙে তার তাকরিমের প্রফুল্ল কণ্ঠে। ভেবেছিলাম রিংটা বোধহয় তোমার আঙ্গুলে পারফেক্ট হবে না, কারণ এটা কেনার সময় তোমার আঙ্গুলের কোনো মাপ ছিল না আমার কাছে, কিন্তু এখন তো দেখছি একদম পারফেক্ট হয়েছে। যাক বাবা, আন্দাজটা তাহলে ঠিকঠাক মতোই ছিল। বাই দ্য ওয়ে, তোমার পছন্দ হয়েছে? সামান্তার হাত ঘুরিয়ে ফিরিয়ে দেখার মাঝেই প্রশ্নটি করলো তাকরিম। সামান্তার কি হলো কে জানে, সব সময় মুখে কথার খই ফুটে থাকা মেয়েটা যেন হুট করে মুখ বনে গেল। গলায় সমস্ত শব্দ ভাণ্ডার জটলা পেকে গিয়ে একদম নির্বাকতা বরণ করে নিল সে। কেবল মাথা ঝাঁকিয়ে বুঝালো তার পছন্দ হয়েছে। তাকরিম এবারও ওর হাত টেনে বিছানা থেকে নামতে নামতে বলল। চলো বারান্দায় গিয়ে বসি, আজ অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, একদম চকচকে রূপালি থালার মতো। জ্যোৎস্নায় প্লাবিত ধরনী চকচকে গোলাকার চাঁদটাকে মাঝে মাঝে আড়াল করে দিচ্ছে কৃষ্ণকালো মেঘমালা। ঠিক তেমনি সামান্তার সব সময়কার মতো করে বলা স্পষ্ট কথারতয়ও যেন আজ অদ্ভুত এক অন্যরকম জড়তা দিয়ে আড়াল করে দিয়েছে। তাকে এখন চুপ করে বসে আছে। সামুর বাম হাতটা নিজের মুঠোয় নিয়ে সে মুচকি হাসি স্বরূপ নির্নিমেষ তাকিয়ে অদূর আকাশ পথে। সহসা নিজের সমস্ত সংকোচ টঙ্কোচ দূরে ঠেলে সামান্তা অনিশ্চিত সুরে বলে ওঠে। আপনি আমাকে আগে থেকেই বোধহয় পছন্দ করতেন, তাই না? তাকরিম এবার কিঞ্চিত শব্দ করে হেসে উঠল। সামান্তার কৌতূহলী মুখের দিকে চেয়ে দুই ঠোঁট গোল করে ফু দিয়ে উড়িয়ে দিল তার মুখের উপর আছড়ে পড়া ছোট ছোট বেবি হেয়ারগুলোকে। তারপর সহজ সাবলীলভাবে স্বীকারোক্তি করল। শুধু পছন্দই না, ভালোবাসতাম। মুহূর্তেই শরীরটা শিরশির করে উঠল সামান্তার। কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়া নিজের চঞ্চলতা যেন এক নিমেষে কোথা থেকে এসে পুনরায় ওর উপর ভর করল। সে নড়ে চড়ে বসে জিজ্ঞেস করলো, কতটুকু ভালোবাসছেন? তাকরিম সামান্তার উচ্ছ্বাসিত মুখের দিকে তাকিয়ে রইল চুপ করে কিয়ৎক্ষণ। অতঃপর একদম চোখে চোখ রেখে বলল, নিঃশ্বাসের মতো। মানে? মানেটা সিম্পল, তুমি আমার নিঃশ্বাসের মতোই প্রিয়। নিঃশ্বাস ত্যাগ করলে যেমন দেহের মৃত্যু ঘটে, জেনে রেখো ঠিক তেমনি আমি যদি কোনো দিন তোমাকে ত্যাগ করি, তবে সেদিন আমার মনের মৃত্যু ঘটবে। সামান্তা মুগ্ধ হয়ে শুনল তাকরিমের জড়তাহীন শীতল কণ্ঠে বলা প্রেমময় বাক্যখানি। অতঃপর আচমকা রুদ্ধস্বরে ফুপিয়ে উঠল। কিসের জন্য কাঁদছে তা তা কি বোধ করতে পেরেছে বলেই হয়তো তেমন বিচলিত হলো না। হাসল সে সেরা প্রাপ্তি আর বক্ষ শীতল করা প্রশান্তিতে। আলগোছে সামান্তার মাথাটা নিজের কাঁধে রেখে সে চুপ করে বসে রইল ঠিক যতক্ষণ পর্যন্ত সামান্তার ফুপানোর আওয়াজ ওর কান অবধি পৌঁছালো। আমি রুমে যাব। বিনা বাক্যে দুজনেই রুমে এলো। সামান্তা পরনের শাড়িটা দেখে নিয়ে কিছুক্ষণ ইতস্তত করে মিনমিনিয়ে বলল, শাড়ি পরে ঘুমাতে পারবো না আমি, রিক্স হয়ে যাবে। ভ্রু কুচকে সামুর কথাটা বোধগম্য হতেই ঠোঁট চেপে হাসলো তাকে। পর মুহূর্তে না বোঝার ভান করে শুধালো, বিড়বিড় করে কি বলছো? কিছু কি প্রয়োজন তোমার? আপাতত আপনার একটা টি শার্ট প্রয়োজন, আমি শাড়ি পরে ঘুমাতে পারি না।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নিজে থেকে কাবার্ডের দিকে এগিয়ে যেতে নিলেই বাঁধ সাধল তাকে। আচমকা এক হ্যাচকা টানে সামান্তাকে একদম নিজের কাছে নিয়ে এলো। আকস্মিক এই টানের জন্য মোটেও প্রস্তুত ছিল না বিধায় একদম তাকির বুকের কাছটায় হুমড়ি খেয়ে পড়লো সামু। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর যে না মাথা তুলে তাকালো, তখনই চোখাচোখি হলো একজোড়া সম্মোহনী দৃষ্টির সাথে। তাকি ঘোর লাগা চোখে সামুর দিকে তাকিয়ে হাসকি গলায় ভারী কণ্ঠে বলল, আমার সামনের ড্রেস এলোমেলো বা অগোছালো হলে কোনো সমস্যা নেই মিসেস সেহরিস, আর না তার ঢাকার জন্য অন্য কোনো বস্ত্রের প্রয়োজন। এর জন্য আমি স্বয়ং তাকরিম তালুকদার আছি। তো আমি তোমাকে এলোমেলো করব, আবার আমি তোমাকে সুবিন্যস্ত করব, বুঝেছো? সামান্তার আর কোনো কথাই শোনার প্রয়োজন বোধ করলো না তাকে। তার আগেই নিজের আয়ত্তে রাখা এতদিনের সংযম ভঙ্গ করে সে ডুবে গেল নিজের স্ত্রীরূপী প্রিয়তমার অধর সমুদ্রে। গাঢ় চুমুর বর্ষণে যখন ছটফটিয়ে উঠল সামান্তা, ঠিক তখনই ওকে ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকালো তাকরিম। জোরে জোরে নিঃশ্বাসের ওঠানামা শুরু হতেই চোখে চোখ রাখলো তাকে। তবে দৃষ্টি বেশিক্ষণ টিকল না, চোখ নামিয়ে নিল সামান্তা। শুরুতে লজ্জার ছিটা ফোটা না থাকলেও এখন যেন তীব্র লজ্জায় চোখ খোলায় দায় হয়ে পড়েছে তার নিকট। সামান্তার মৃদু কম্পিত শরীরটাকে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল তাকে। উষ্ণ ভেজা ঠোঁট যুগল ছোঁয়ালো মসৃণ চুলের ভাঁজে। কানে কানে কি কথা হলো কে জানে, তবে লজ্জায় আরক্তিম হয়ে উঠল সামান্তার শ্যামরাঙা মুখটা। চোখ মুখ খিচে শক্ত করে বুকের কাছটায় টি শার্ট চেপে ধরে সে মিশে গেল তাকির বক্ষে। অতঃপর শোক নামক বিশাল সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেল দুজন। কিছু অব্যক্ত কথা আর গাঢ় স্পর্শের বেসামাল অনুভূতির সঙ্গে নতুন নতুন পরিচিত হয়ে চনমনিয়ে উঠল সামান্তার তনুমন। জায়গা স্বল্পতার কারণে ইফতি আর অপরূপার জায়গা হলো তাকরিমদের ছাদের একপাশে চিলেকোঠার মতো একটা ছোট্ট রুমে। রুমটিতে একটা মাঝারি সাইজের চৌকি আর ছোট্ট একটা টেবিল ব্যতীত আর কিচ্ছুটি নেই বললেই চলে। আরামসে একজন লোক থাকা যাবে এই ঘরটাতে, কিন্তু দুজন থাকা অসম্ভব। রুমটি ভালো করে দেখার পর আর এই রুমে থাকার কোনো ইচ্ছাই ছিল না অপরূপার। সেই ঈশা রইতি ওদের সাথে মিলেই জোহার রুমে ঘুমাতে চেয়েছিল, কিন্তু ইফতির জন্য তার হলো না। সে ছলে বলে কৌশলে ঠিক নিজেও বন্ধুদের ফাঁকি দিয়ে বউ নিয়ে চলে এসেছে আলাদা রুমটিতে। বারণ শুনেনি স্বয়ং জাহানারা বেগমেরও, বরঞ্চ মুখের উপর বলে দিয়ে এসেছে এক বেফাস কথা, আমার বউ আমার কাছেই থাকুক আন্টি, কোনো সমস্যা হবে না, আমরা ম্যানেজ করে নিতে পারবো। ইফতির হাসি মুখে বলা এই কথাটার সূক্ষ্ম ইঙ্গিতটা তখন উপস্থিত অন্য কেউ না বুঝলেও বুঝতে পেরেছিল অপরূপা। আর এতেই লজ্জায় মরি মরি অবস্থা তার। আর কতক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে থাকবে? আমার কিন্তু ঘুম পাচ্ছে। বিরক্ত মুখে বলল ইফতি। খাটের এক কোণ ঘেঁষে সে বালিশ আঁকড়ে বিরস মুখে বসে স্থূল দৃষ্টি মেলে রেখেছে জানালার কাছে ঠাঁই দাঁড়িয়ে থাকা অপরূপার পানে। রাত প্রায় শেষ হতে চলল, অথচ বউ তার এখনো বাহিরের দিকে তাকিয়ে আছে। সেই যে বউয়ের অপেক্ষায় বসে তাকিয়ে অপু বুঝতে পারছে না। বুঝতে পারলে এখনো ওইখানে দাঁড়িয়ে কেন, কাছে আসছে না কেন তার? আশ্চর্য। দুজনে এখানে জীবন নিয়েও ঘুমোতে পারবো না, তার চেয়ে ভালো আপনি ঘুমান, আমি জেগে থাকবো, এমনিতেও ঘুম হবে না আজ। শেষ কথাটুকু বিড়বিড় করে বলল বিধায় ইফতির কর্ণগোচর হলো না, কিন্তু যেটুকু শুনল তার উত্তরে ঠোঁটে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, দুজনকে বিছানায় শুতে হবে এমন তো কোনো কথা নেই বউ। আমি বিছানায় শুচ্ছি আর তুমি আমার উপর। চুমু পারি, আমার ওয়েট খুব বেশি না। তোমার মতো পাটকাঠিকে অনায়াসে সর্বক্ষণ কাঁধে চাপিয়েও হাঁটতে পারবো আমি। এতক্ষণ চুপ থাকলেও নিজের সুন্দর স্লিম দেহটাকে পাট কাঠির সাথে তুলনা করায় বেজায় খেপে গেল অপরূপা। চোখ কটমট করে তাকালো ইফতির দিকে। সে দৃষ্টি উপেক্ষা করে ইফতি নির্লিপ্ত ভঙ্গিতে পুনরায় হাসি মুখে বলল, বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, কাছে আসো, একদম প্র্যাকটিক্যালি প্রুফ দিচ্ছি। আসো আসো।
ফালতু কথা না বলে আপনার ঘুম হারাম হয়ে যায়, তাই না? এটা তো জানি না, তবে তোমাকে নাড়া লাগে আমার শান্তি লাগে না, পেটের ভেতর গুরুম গুরুম করে। অপরূপা এগিয়ে এলো ইফতির নিকট, কোমরে হাত গুজে বলল, আন্টির সামনে এরকম অসভ্য ইঙ্গিত দিতে আপনার জিভ ভাড়া ঠেকলো না? তাকে ভাইয়ার ফুপু কিভাবে মুখ চেপে হাসছিল দেখেছেন আপনি? ইস, লজ্জা মাথা কাটা যাচ্ছিল আমার। কি অসভ্য হচ্ছেন আপনি! কই, আগে তো এমন ছিলেন না। তবে এখন কেন এত বেলাজ হচ্ছেন আপনি? অপুকে টেনে ইফতি নিজের কোলের উপর বসিয়ে দিয়ে ঘাড়ে নাক ঘষে দিল। ওর কথায় কোনো তোয়াক্কা না করে অপুকে দু হাতে জাপটে ধরে ভারী গলায় বলল, অসভ্য তোমার কি করলাম? আমার তো আজ চূড়ান্ত লেভেলের অসভ্য হতে ইচ্ছে করছে। আমি আজ কতটা খুশি তা হয়তো তোমায় বলে বোঝাতে পারবো না। আজ ফার্স্ট টাইম তুমি আমাকে ভালোবাসি বলেছো অপু। বুঝতে পারছো তুমি কি বলেছো? আজ ভালোবাসি বলেছো, যা শোনার জন্য আমি এতদিন যাবত উন্মুখ হয়ে অপেক্ষা করছিলাম। অবশেষে আজ সে অপেক্ষার অবসান ঘটলো। আমি খুব খুশি হয়েছি। তাকিদের বিয়ের সমস্ত ঝুট ঝামেলা শেষ করে প্রায় 5 দিন হতে চলল ইফতিরা ফিরে এসেছে নিজের বাসায়। এসে থেকেই ইফতি পূর্বেকার ন্যায় যথারীতি ব্যস্ত হয়ে উঠেছে আসন্ন এক্সাম প্রিপারেশনে। অপরূপা পড়াশোনা আর টুকটাক সাংসারিক কাজে পুরো দস্তুর নিজেকে ব্যস্ত রাখছে। সাফিয়ার পাশাপাশি এখন সেও রান্নার কাজে হাত লাগায়। এছাড়া বাদ বাকি সব সার্ভেন্টরাই সামলে নেয়। মেহমেদের আব্বু আম্মু আপাতত 2 দিন ধরে এ বাসাতে অনুপস্থিত রয়েছেন, কেননা দীর্ঘদিন পর দেশে আসার দরুন দুজনেই খুঁজে খুঁজে দেখা সাক্ষাৎ করে আসছে সকল পরিচিত পরিজনদের সহিত। তবে এক্ষেত্রে একেবারেই নিরুৎসাহিত তাদের একমাত্র গুণধর রাজপুত্র স্বয়ং তাসিন মেহমেদ। সে একাকী আপন মনে বাসাতেই থাকছে, পাশাপাশি অনলাইনে নিজের অফিসিয়াল কার্যক্রম সম্পাদন করার পর হাতে সামান্য ফুরসত পেলেই বেরিয়ে পড়ছে ইফতির ব্ল্যাক KTM 390 বাইকে চড়ে শহর অবলোকন করতে। এবং বাংলাদেশের ধুলো ময়লা জর্জরিত পিচ ঢালা রাস্তায় বেদম রাইড করতে করতেই আনমনে ভাবে মেহমেদ, খারাপ না বিডি লাইফ, বরং একটু বেশি উপভোগ্য মনে হচ্ছে তার কাছে। এখানকার অক্সিজেনটা বুক ভরে নিজের ভিতরে টেনে নিলেই মনে হচ্ছে হোক এ দেশ ইউকে থেকে অনুন্নত, তবুও এ দেশ তার নিজের। এখানকার গাছপালা থেকে নির্গত অক্সিজেন তার আপন। এদেশের স্বাধীন মাটি তার স্বদেশীয়তার প্রতীক। এদেশ তার দেশ, তার জন্মভূমি। সর্বোপরি এই অনুন্নত বাংলাদেশের ধুলো মাখা পথঘাট সব কিছুই তার আপন। দিনটা অন্য দিনের তুলনায় একটু বেশি মন্দা। প্রকৃতি কেমন যেন নেই, সেই উদাসে মেতে আছে। কোথাও একটু বাতাস নেই, পাখি ডাকার শব্দ নেই, আর না আছে একটু শীতলতা। এরকম খাখা রৌদ্রতপ্ত দুপুরের প্রায় অন্তিম মুহূর্তে অপরূপার প্রচণ্ড পেট ব্যথা হয়ে মান্থলি পিরিয়ড শুরু হলো। অতএব এই পরিস্থিতিতে নিজের কাছে এই মুহূর্তে প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব দেখে কোনো রকম ঢুলু পায় ইনার কাছে গেল অপু। তবে তাকে ফিরতে হলো এক প্রকার হতাশ হয়েই। প্রচণ্ড মাথা ব্যথায় কাতর হয়ে কড়া ডোজের পিল সেবন করে অসময়ে গভীর ঘুমে মগ্ন ইনায়া। তাই শেষ ভরসা স্বরূপ সাফিয়ার কাছে গিয়ে সে উপকৃত হলো বইকি। হাজারো অস্বস্তি নিয়েই সাফিয়াকে বিষয়টি জানাতেই সে মুচকি হেসে অপুর প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দেয়। পিরিয়ড শুরু হলে তার প্রথম 2 দিন অন্তর সবসময়ই অপরূপার তলপেটে অসহনীয় ব্যথার সঞ্চার হয়। তার মা জীবিত থাকাকালীন এই গুরুত্বপূর্ণ সময়টুকুতে বেশিরভাগ অপু তার মায়ের কাছেই শুয়ে থাকতো বললে চলে। তার নিজের তলপেটে শেফালি বেগমের নরম হাতের আদুরে স্পর্শে অনেকটাই স্বস্তি মিলত অপুর। কিন্তু এখন তো তার মা নেই, আর না আছে মুন্নি আপু। মুন্নি আপু থাকলেও সেম কাজটা করে দিত প্রায় সব সময়। বারণ শুনতো না কোনো কালই। তীব্র পেটে ব্যথা আর একটু আদুরে স্পর্শের অভাব অনুভব করছিল বিছানায় শুয়ে অনেকক্ষণ যাবৎ ছটফটালো অপু। যখন চোখ দুটো ঘুমে লেগে আসছে প্রায়, তখন কেবল অস্ফুট স্বরে বলল, চোখের 2 ফোঁটা উষ্ণ নোনা জলে স্বল্প সিক্ত হলো শুভ্র কভারে আচ্ছাদিত বালিশের আশিক, যা ঝিমুতে থাকা অপু উপলব্ধি করতে পারল না তার আগেই নিমজ্জিত হলো গভীর ঘুমে। অনেকদিন পর ভার্সিটি যাওয়ার দরুন স্টাডি ডিসকাশন প্লাস বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে বাসায় ফিরতে বেশ রাত হয়ে যায় ইফতির। একটু বেশি আটা মারা হয়ে গিয়েছে, যার ফলস্বরূপ কখন রাত 11টা বেজে গেছে তা টেরই পায়নি। খেয়াল হতেই তড়িঘড়ি করে বন্ধুদের বিদায় জানিয়ে দ্রুত রওনা হয়েছে বাড়ির পথে। নিজের রুমে গিয়ে দেখে বাতি নিভিয়ে অপরূপা ঘুমিয়ে আছে।
অন্য দিনের তুলনায় এত তাড়াতাড়ি ঘুমানোর কারণটা ঠিক ধরতে পারলো না ইফতি। সাময়িকের জন্য চিন্তিত হলেও পরক্ষণে আবার ভাবলো হয়তো পড়তে পড়তে ক্লান্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তাছাড়া ইদানিং টুকিটাকি কাজ করতেও দেখা যায় তাকে। নিজ মনে দুয়ে দুয়ে চার করে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বিছানায় বসল ইফতি। ল্যাম্পের মোলায়েম আলোতেই একবার সরু চোখে পর্যবেক্ষণ করে অপরূপার খিচিয়ে রাখা চোখ মুখ এতে যা বুঝতে পারলো অপু এখনও জেগে। ভ্রু বা কালো ইফতি জেগেই যখন আছে, তবে তার উপস্থিতি টের পেয়েও অমন ঘুমের ভান করে পড়ে আছে কেন? কেন জানি ব্যাপারটা ঠিক হজম করতে পারল না ইফতি। তাই আকস্মিক অপুর বাঁ হাত চেপে জোরে টেনে উঠিয়ে দিল বিছানার মধ্যভাগে। হকচকিয়ে গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকালো অপরূপা। পরপর আবার সেই একই ব্যথা অনুভূত হতেই চাপা আওয়াজে কুকিয়ে উঠল। ইফতি ওর ব্যথাতুর মুখশ্রী অবলোকন করে সচকিত হলো। দ্রুত রুমটিকে আলোকিত করে ব্যতিব্রস্ত হয়ে শুধালো, তুমি ঘুমাওনি এখনো? ব্যথা পেয়েছো নাকি? জবাব দিল না অপরূপা। ঠোঁট খিচে ঠাঁই বসে রইল। গাল গড়িয়ে আর্দ্র জলের ধারা বইতেই অবাক হলো ইফতি। উৎকণ্ঠিত গলায় বলল, হে, কাঁদছো কেন? আমি কি কিছু করেছি? এবারও কিছু বলল না অপরূপা। দুই হাতে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদতে থাকে। ইফতির সাথে তো এখনো এতটা ফ্রি হয়ে ওঠেনি যে নির্দ্বিধায় সব বলে দেবে। তাই লজ্জায় আড়ষ্ট হয়ে আরো খানিক গুটিয়ে নেয় নিজেকে। তার এত নির্লিপ্ততায় ভীষণ ক্ষেপে গেল ইফতি। কিছু জিজ্ঞেস করার পরও এত চুপচাপ হয়ে আছে কেন? কি সমস্যা তাকে না বললে বুঝবে কি? সে কি দেবদূত নাকি তার মাঝে মনের কথা বুঝে নেওয়ার মতো অলৌকিক শক্তি আছে? আশ্চর্য। তবুও রাগী ভাব দূরে ঠেলে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ইফতি গম্ভীর কণ্ঠে বলল, এভাবে কাঁদবে না, বিশ্রী লাগছে দেখতে তোমাকে। একটু থেমে ফের বলল, দয়া করে কি জন্য এত কান্নাকাটি করো আমাকে বলো একটু। তোমার এই নির্বাহ কথা আমাকে রাগিয়ে দিচ্ছে অপু। শেষ কথাটি রাগী গলায় বলতেই অপু মিনমিন করে জবাব দিল, কিছু হয়নি, এমনি। সত্যিটা না বলতে পারে দয়া করে মিথ্যা বলার চেষ্টাও করো না অপু। এই একটা জিনিস আমি ভীষণ অপছন্দ করি, আর সেটা সবার ক্ষেত্রেই। ইফতি রেগে যাচ্ছে দেখে এবার সে নিজের সমস্ত ইতস্তততা ভাব দূরে ঠেলে বলে দিল, পেটে ব্যথা হচ্ছে। কপালে জড়ালো ইফতি। কিছুক্ষণ ভাবার পর বোধহয় তার শানিত মস্তিষ্ক সম্পূর্ণ বিষয়টি ধরতে পারল। টান টান কপাল করে সে গলা খাকড়ে একদম ভনিতাহীন কণ্ঠে স্বাভাবিকভাবে বলল, পিরিয়ড? অপরূপা বিব্রত বোধে চোখ নামিয়ে নেয়। ধূর্ত ইফতি বুঝে যায় সমস্তটা। সেই সাথে নিজের উত্তরটুকুও পেয়ে গেল। অপরদিকে জড়তায় হাঁসফাঁস করে পিছন ঘুরে গেল অপরূপা। ইফতি কিছুক্ষণ নীরবে পর্যবেক্ষণ করে অপরূপাকে। বলল, অপু, মেয়েদের একটা নির্দিষ্ট বয়সের পর এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো খুবই স্বাভাবিক। এই উপসর্গগুলো আসবেই। এত লজ্জা পাওয়ার কিছু না। বাই দ্য ওয়ে, তোমার কি বেশি পেইন হচ্ছে? কথাগুলো বলার সময় ইফতির মুখ অবয়ব এতটা সহজ আর স্বাভাবিক ছিল যে অপু আশ্চর্য না হয়ে পারল না এই লোক সব কথা এত সহজ স্বাভাবিক কি করে বলে। ভেবে পায় না অপু, তাই চুপ থাকাই শ্রেয় মনে করে। ইফতি ওর কোনো জবাব না পেয়ে পুনরায় ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, কথা বলছো না কেন? বেশি পেইন করছে? উপর নিচ মাথা ঝাঁকায় অপু। ঠোঁট চেপে সে ব্যথা দমনের চেষ্টায়। কোনো ওষুধ খেয়েছো? না, প্রতিবারই প্রথম দুদিন যাবত এরকম একটু ব্যথা হয় আমার, তারপর আপনা আপনি সেরে যায়। ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আজ একটু বেশিই ব্যথা করছে। কুচকে যাওয়া কপালখানা আরও একটু কুচকে নিয়ে ইফতি গাঢ় গলায় বলল, কখনো ডাক্তারের কাছে গেছো? না। এই পর্যায়ে রেগে গিয়ে ধমকে ওঠে ইফতি। বুদ্ধি শুদ্ধি কি লোপ পেয়েছে তোমার? এটার মতো একটা সেন্সিটিভ বিষয় নিয়ে এত হেলা কিসের অপু? জানো এসবে 19 থেকে 20 হলে কত প্রবলেম ফেস করতে হয়? আর তুমি সাধে কি তোমাকে স্টুপিড বলি? কাণ্ডজ্ঞানহীন মেয়ে লোক কোথাকার। ইফতির রাগত স্বরকে বুড়ো আঙুল দেখিয়ে অপরূপা এবার নিজের জায়গায় শুয়ে পড়ে। এই মুহূর্তে এত রুক্ষ বকাছকা শোনার কোনো বিন্দুমাত্র ইচ্ছা বা আগ্রহ নেই তার। তাই ঘুমানোর চেষ্টা করলো। তবে শুনতে পেল ইফতি রুম থেকে বেরিয়ে যেতে যেতে থমথমে গলায় বলছে, কাল সকালে রেডি হয়ে থেকো। আমি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর শাহনাজ প্রভা ইসলামের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি। কাল আমার সাথে হসপিটাল যাচ্ছ তুমি। ইফতি রুম থেকে বেরিয়ে যেতেই দীর্ঘশ্বাস ছাড়লো অপরূপা।
চোখ মুদিত অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর নিজের কোমরের উপর গরম কিছুর সংস্পর্শ পেয়ে পুনরায় চোখ মেলে তাকায় অপরূপা। দেখতে পায় ইফতি খুব যত্ন সহকারে তার কোমরে হট ওয়াটার ব্যাগটা রেখে দিয়েছে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।